আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আমিন আমিন ধ্বনিতে মুখর টুঙ্গির তুরাগ তীর। ঘন কুয়াশায় ৮ ঘন্টা বন্ধ থাকার আরিচা, কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক, যাত্রী ও চালকদের স্বস্তি। অনিয়ম দুর্নীতির অভিযোগ গাইবান্ধার লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ। স্কুলের অনেক উন্নয়নমূলক কাজ আছে, সেই কাজের মধ্যে দুর্নীতি করছে উনি। তা আমরা যে কোনো উত্তর চাই, এই উত্তরগুলো উনি দেয় না। আমরা চাই ওনার বিরুদ্ধে যত দুর্নীতি করছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে উন্নয়ন কাজে স্থবিরতা, শত কোটি টাকার কাজ বাতিল, পুনর্বহলের দাবি কাউন্সিলরদের। এবং পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় 18 সেনার মৃত্যু, অভিযানে মারা গেছে 23 সন্ত্রাসী। শাহবাজ শরীফের নিন্দা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। আমির শহরে মুগ্ধতা ছড়াচ্ছে টিউলিপ, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কাশ্মীর বা নেদারল্যান্ডস। রাজশাহীর টিউলিপ নিয়ে বিশেষ প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বৃহস্পতিবার শুরু হওয়া মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। মাওলানা জুবায়ের আহমেদ 9টায় আখেরি মোনাজাত পরিচালনা করেন। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দেন মাওলানা ইব্রাহিম দেওয়াল সাহেব। বিস্তারিত জানাচ্ছেন তারেক রহমান। রোববার ফজরের নামাজের পর থেকেই শীত উপেক্ষা করে ময়দানমুখী হয় মুসল্লিরা। সময়ের সঙ্গে সঙ্গে মহাসড়কে বাড়তে থাকে মানুষের ঢল, চলতে থাকে নানা বিষয়ে হেদায়েতি বয়ান। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোরের আলো ফোটার আগেই ইজতেমা ময়দানে অংশ নেন অনেকে। ধীরে ধীরে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ইজতেমা ময়দান, আশেপাশে সড়ক, ফ্লাইওভার ও বাসাবাড়ির ছাদ। সবাই মিলিত হয়ে আমরা আল্লাহর কাছে মোনাজাত করব এবং আখেরি মোনাজাত শেষে আমরা যার যার জায়গায় ফিরে যাব। ফজর নামাজ পড়ে এখানে আসলাম, চাচ্ছিলাম যে নিচে নামার পর আমরা মাঠের ভিতরে যাব, কিন্তু অসংখ্য লোকের কারণে যাইতে পারতাছি না। মুসল্লিদের জন্য নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করতে পারে স্বস্তি জানান মুসল্লিরা। সুস্থভাবে শৃঙ্খলা মতো আমরা ইজতেমা করতে পেরেছি, যেহেতু জেলাগুলো কিছু ভাগ করে দিছে, এজন্য প্রধান উপদেষ্টাদেরকে আমরা ধন্যবাদ জানাই। শান্তিপূর্ণভাবে আমরা প্রথম পর্ব শেষ করছি, আশা করি যে দ্বিতীয় পর্ব শান্তিপূর্ণভাবেই শেষ হোক। সমস্যা হয় না, সুস্থ এবং সুন্দর পরিবেশে এবার ইজতেমা ভালো হয়েছে। মাওলানা ইব্রাহিমের দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে সকাল 9টার কিছু পরে শুরু হয় মোনাজাত। তাবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ এই মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মুসলিম উম্মার একতা, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। বিশেষ এ তাৎপর্যপূর্ণ মোনাজাতে প্রায় 20 লাখ মুসল্লি অংশ নেন। মোনাজাত শেষে দিনের দাওয়াত সহ নিজ নিজ গন্তব্যে রওনা করেন তারা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। মোনাজাত শেষে টঙ্গী ছাড়ছেন মুসল্লিরা। নিজ নিজ যানবাহনের পাশাপাশি যে যেভাবে পারছেন রওনা করছেন গন্তব্যে। যানবাহন না পেয়ে হেঁটেই ছুটছেন অনেকে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, মোনাজাত শেষে ঘরমুখ মানুষ কি বলছেন এবং সড়কের পরিস্থিতি কি, সর্বশেষ পরিস্থিতি কি আছে আপনার কাছে জানাবেন। মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই কিছুক্ষণ আগে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু শেষ হয়েছে এবং তাবলিগ জামাতের যে শীর্ষ মুরব্বী রয়েছেন মাওলানা জুবায়ের, তার পরিচালনায় এই মোনাজাতটি করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা ঠিক টঙ্গীর যে তুরাগ পার রয়েছে সেখানে অবস্থান করছি এবং মোনাজাত শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে এখানকার যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু বেরিয়ে যেতে শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো মুসল্লিদের অনেকটা ঢল দেখা যাচ্ছে, যে এখানকার যে প্রবেশ পথগুলো রয়েছে সেই দিক দিয়ে মুসল্লিরা বের হয়ে যাচ্ছে। এবং যখনই মোনাজাতটি শুরু হয় সেখানে আমরা দেখতে পেয়েছি যে সারা বিশ্বের মুসলিম উম্মার যে কল্যাণ কামনা, সেটিতে তার জন্য দোয়া করেছেন মাওলানা জুবায়ের। তিনি
তার দোয়াতে আমরা দেখতে পেয়েছি এখানকার যারা মুসল্লিরা রয়েছেন তারা দীর্ঘ 3 দিন যাবত এই ইস্তেমার ময়দানে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাদের অশ্রুসিক্ত যে চোখ আমরা দেখতে পেয়েছি, তারা কান্নায় ভেঙে পড়েন। মহান আল্লাহর যে সন্তুষ্টি লাভ, মহান আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করেছেন যে তাদের যে বিগত দিনের যে ভুল ভ্রান্তি ছিল সেগুলোর জন্য তারা ক্ষমা প্রার্থনা করেছেন। এবং প্রায় প্রতিটি মুসলিমকে আমরা দেখতে পেয়েছি তারা মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। তো বর্তমান যে বিশ্ব ইস্তেমার ময়দান থেকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা বেরিয়ে যেতে শুরু করেছেন, ইতিমধ্যে অনেকে বের হয়েও গেছেন। এবং এটির একটা কারণ হচ্ছে যে এবারের বিশ্ব ইস্তেমা কিন্তু 3টি পর্বে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল থেকে বিশ্ব ইস্তেমার যে দ্বিতীয় পর্ব সেটি শুরু হওয়ার কথা রয়েছে। এবং আজকে যে প্রথম ধাপ সেটি শুরু হয়েছিল গত 31শে জানুয়ারি এবং আজ 2 ফেব্রুয়ারি সেটি শেষ হয়েছে। এবং সর্বোচ্চ নিরাপত্তার যে ব্যবস্থা সেটি এখানে নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সহ র্যাবের বা সেনা সদস্যরা সর্বোচ্চ যে সতর্ক অবস্থান সেটি কিন্তু তারা নিয়েছেন। এবং আমরা অনেকটাই দেখতে পাচ্ছি যে সুশৃঙ্খল ভাবেই মুসল্লিরা ইস্তেমার যে ময়দান সেটি ত্যাগ করে যে যার গন্তব্যে থেকে এসেছিলেন সেখানে ফিরে যাচ্ছেন। এবং আরেকটি খবর যেটি জানতে পেরেছি যে আগামীকাল যে ইস্তেমার দ্বিতীয় পর্বটি শুরু হবে তার জন্য এই ময়দানটি খালি করা হচ্ছে। এবং হয়তো এই ময়দানটি খালি হওয়ার পরই আজকেই কিন্তু যারা দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন তারা কিন্তু এই ইস্তেমার ময়দানে এসে পৌঁছাবেন। অনেকে আসলে পথিমধ্যে রয়েছেন, তারা রওনা দিয়েছেন। এছাড়া যখন মোনাজাতটি শুরু হয় তখন যে শুধুমাত্র এই ইস্তেমার ময়দানটি নয়, এর আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেটি সবগুলো লোকারণ্য হয়ে যায় এবং যে যেখানে অবস্থান করছিল সেখান থেকে এই মোনাজাতে দাঁড়িয়ে যায় মহান আল্লাহর কাছে যে ক্ষমা প্রার্থনা এবং তাদের ভবিষ্যতে যে ইসলামের যে পথ, যেখানে তারা আসলে যে দিক নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে সেটি তারা মেনে চলার যে প্রতিশ্রুতি সেটি তারা এখান থেকে করেছেন। এবং এখান থেকে অনেক কিছু তারা শিখতে পেরেছেন যে ইসলামী দিনের পথে তাদের ঈমান আকীদা সম্পর্কে অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছেন বলে আমাদেরকে জানিয়েছেন মুসল্লিরা। তো এই মুহূর্তে টঙ্গীর ঠিক তুরাগের যে পার্টি রয়েছে এখানে 3টি প্রবেশ পথ রয়েছে এবং এখান দিয়ে মুসল্লিরা ইস্তেমার যে ময়দান সেটি ত্যাগ করছেন এবং যে যার গন্তব্যের দিকে আসলে রওনা করেছেন। তো আমার কাছে বিশ্ব ইস্তেমা 58তম যে আসর ছিল সেটির সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। মোনাজাত শেষে টঙ্গী ছাড়ছেন মুসল্লিরা এবং এই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে অমর 21শে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় বিশ্বজুড়ে যেসব বাংলাদেশি নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়েছে তাদের স্বীকৃতি দেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সাইফুল রিপনের প্রতিবেদন। পর্দা উঠল অমর 21শে বই মেলার। শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 21শে বই মেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তদের হাতে পদক ও সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। দুঃস্বপ্নের বাংলাদেশকে নতুন বাংলাদেশে পরিণত করতে ছাত্র জনতা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। অভ্যুত্থান নিয়ে সড়কের দেয়াল চিত্র ঐতিহাসিক দলিল হিসেবে রূপ নিয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। এগুলির স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। বিশ্বে নিজ নিজ কাজে কৃতিত্ব দেখানো বাংলাদেশিদের 21-এর দিনগুলোতে স্মরণ করা সহ বইমেলা ঘিরে গুণগত প্রতিযোগিতার জন্য নিজের প্রস্তাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি।
পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতোমধ্যে ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। এদিকে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সহকর্মী সুমন কবিরের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলামকে যৌথ বাহিনীর অভিযানে তুলে নিয়ে নির্যাতনের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। হত্যার বিচার দাবিতে শনিবার লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রাম সহ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের স্বজন সহ কয়েকশো গ্রামবাসী। অমানবিক নির্যাতনের কারণেই তৌহিদুলের মৃত্যু হয়েছে অভিযোগ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এতটুকুই কি যথেষ্ট একটা মানুষের জীবনের জন্য হইতে পারে? আর ওই এই গ্রামে দিয়ে এমন কোনো মানুষ জানে না আমার ভাসুর আর আমার হাজবেন্ড যে কি মানুষ, সবাই কান্না করতেছে। আমার বিচার চাইতে আসছে, অস্বাভাবিক মৃত্যুর বিচার চাইতে আসছে। আর মির ক্যাম্প আছে, ওখানকার যে প্রধান আছে ওনার সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে ফোন করে আশ্বস্ত করছেন যে যারা এই ধরনের অবিচার অন্যায় করছে তাদের বিচার ওনারা করবেন। এ ঘটনায় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। দোষীদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে আইএসপিআর। এদিকে তৌহিদুলের মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে তৌহিদুর রহমান নামে ওই যুবদল নেতাকে আটক করা হয়। শুক্রবার বেলা 12টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি আদর্শ সদর উপজেলার পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমির কলেজের শিক্ষার্থীদের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার রাত ৮টার দিকে তিতুমির কলেজের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান। বলেন, শিক্ষা মন্ত্রণালয় দাবি পূরণের নামে বারবার আশ্বাস দিয়ে যাচ্ছে, যার কোনো ভিত্তি নেই। শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করে তিনি বলেন, তিতুমিরকে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা হলে আন্দোলন কর্মসূচি চলমান থাকবে। আন্দোলনে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তার দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন মাহমুদুল হাসান। হয় তিতুমির বিশ্ববিদ্যালয় হবে অথবা এখান থেকে একটা একটা করে লাশ যাবে। আমাদের সরকার এত শহীদ মামুন ভাই লাশ যা হয় নাই, একটা একটা লাশ যাবে। দাবির প্রেক্ষিতেই কিন্তু তারা 7 কলেজের দাবির অন্তর্ভুক্ত হয়েছিল, তাই না? তো সেখানের পরিস্থিতি কি হচ্ছে আমরা দেখেছি। তো আমাদের দাবিগুলো আগে থেকেই ধারাবাহিক ক্লিয়ার ছিল। আমরা চাই তারাও বিপদে না ফেলুক, আমরা বিপদে না ফেলি। ঘন কুয়াশার কারণে প্রায় 8 ঘন্টা বন্ধ থাকার পর আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার রাত 10টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। পরে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েন পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন চালকরা। কুয়াশার তীব্রতা কমে যাওয়ার পর দুটি নৌপথেই ফেরি চলাচল শুরু হয়। ভোলাই পৌর এলাকার সড়কগুলোর বেহাল দশা, এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এতে কি ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে এবং সমস্যা নিরসনের প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কি? কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। এই পৌরসভাটি ভোলার প্রথম শ্রেণীর পৌরসভা এবং এখানে 156 কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে বর্তমানে সংস্কারের অভাবে কিন্তু 20 কিলোমিটার সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। যদিও 2 কিলোমিটার সড়কের কিন্তু নির্মাণ কাজ চলছে বলে আমরা পৌর কর্তৃপক্ষ থেকে জেনেছি। বাকি যে 18 কিলোমিটার সড়ক রয়েছে সেটি কিন্তু অনেকটাই নাজুক এবং ভোলার যে কালীবাড়ির সড়ক
হাসপাতাল সড়ক থেকে শুরু করে এরপর স্টেডিয়াম সড়ক থেকে শুরু করে যে সমস্ত সড়ক রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই জীর্ণদশায় পরিণত হয়েছে এবং যে কারণে ধুলোবালিতে কিন্তু পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। একই সাথে পরিবহনগুলো চলাচল করতে গিয়েও বিঘ্নের সৃষ্টি হচ্ছে, ছোট বড় দুর্ঘটনাও কিন্তু ঘটছে আমরা জেনেছি। এবং আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। পৌর কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি বলছিলেন, পৌর কর্তৃপক্ষ বলছিলেন যে এই জরাজীর্ণ সড়কগুলো তারা মেরামতের যে উদ্যোগ সেটি কিন্তু তারা নিয়েছেন এবং বলছিলেন খুব শীঘ্রই কিন্তু তারা আরও 2 কিলোমিটার অর্থাৎ স্টেডিয়াম সড়কটি তারা মেরামতের জন্য টেন্ডার কাজ সম্পন্ন হয়েছে এবং সেটি আগামী সপ্তাহ থেকে কিন্তু মেরামত কাজ শুরু হবে এমনটি তারা বলছিল। এবং তারা বলছিলেন যে আর বাকি যে সমস্ত সড়ক রয়েছে সেগুলো কিন্তু তারা মেরামতের জন্য কিন্তু উদ্যোগ নিয়েছেন এবং সেগুলোও কিন্তু তারা মেরামতের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন এবং সেই পরিপ্রেক্ষিতে তারাও আশাবাদী খুব শীঘ্রই কিন্তু সড়কগুলো নির্মাণ কাজ শুরু হবে এমনটি বলা হয়েছে। এই সড়কগুলো জীর্ণদশা থাকার কারণে এই যে এখন শুষ্ক মৌসুমে যে সমস্যাটি তৈরি হচ্ছে, ধুলোবালি উঠছে এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং বর্ষা মৌসুমে কিন্তু এগুলো জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং তখন পথচারী এবং পৌরবাসীর কিন্তু মারাত্মক বিঘ্নের সৃষ্টি হয় এবং এটি আসলে বলা যায় যে দীর্ঘ প্রায় 7-8 বছর ধরে এগুলোর সংস্কার হয়নি। বেশিরভাগ সড়কের এমন বেহাল দশার কারণে প্রতিনিয়তই মানুষের দুর্ভোগ পোহাচ্ছে এবং মানুষজন বলছিল, পৌরবাসী বলছিল যে পৌর কর্তৃপক্ষ এই বিষয়টি সম্পর্কে যদি দৃষ্টি দেয় সেক্ষেত্রে এগুলো আসলে সংস্কারের উদ্যোগ নেবেন এবং সেক্ষেত্রে তাদের চলাচলের যে সুবিধা সেটি কিন্তু তারা ভোগ করতে পারবেন এমনটি কিন্তু বলা হয়েছে। এবং সড়কগুলোতে আমরা ঘুরেছি এবং দেখেছি যেহেতু সড়কগুলোতে ভারী যানবাহন চলাচল করছে না তেমন একটা, 3 চাকার 3 হুইলার চলাচল করছে, অটো রিক্সা সহ বিভিন্ন যানবাহন চলাচল করছে, কিন্তু এগুলো আসলে চলাচলের এখন সড়কের বেহাল দশার কারণে অনুপযোগী হয়ে পড়েছে এবং দুর্ঘটনাও বাড়ছে। তো এ ছিল আমার কাছে বলার যে পৌরসভার সড়কগুলোর যে বেহাল দশায় পরিণত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। দোয়া ছোটন, আপনাকে ধন্যবাদ। ভোলায় পৌর এলাকার সড়কগুলোর বেহাল দশা এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলরদের অপসারণের পাশাপাশি অনেক ঠিকাদার গা ঢাকা দেওয়ায় উন্নয়ন কাজে স্থবিরতা দেখা দিয়েছে। এরই মধ্যে বাতিল হয়েছে 100 কোটি টাকার কাজ। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সরকারের পাশে থেকে সহযোগিতার জন্য নিজেদের পুনর্বহলের দাবি জানিয়েছেন ফ্যাসিস্ট বিরোধী কাউন্সিলররা। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরী রিপোর্ট। 2018 সালে 33টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। তবে এত বছরেও তেমন উন্নতি হয়নি সিটি কর্পোরেশনের এলাকায়। চাহিদার ভিত্তিতে সরকার 2020 সালে 7 ডিসেম্বর একটি বিশেষ প্রকল্পের অনুমোদন দেয়। বরাদ্দ ছিল 1575 কোটি টাকা। গত ডিসেম্বর মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র 45%। বিশেষত জুলাই বিপ্লবের পর সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ ফেলে রেখে ঠিকাদাররা গা ঢাকা দেয়। এতে প্রায় 8টি প্যাকেজ বাতিল করা হয় এবং আনুমানিক 1000 কোটি টাকার কাজ বন্ধ হয়ে যায়। এই 5 তারিখের পর ঠিকাদার তো পালাইছে, লোকই নাই। আমরা যে কারো কাছে এই অভিযোগ জানাবো বা আমাদের সমস্যা বলবো, এই লোকই পাচ্ছি না। তারপরের পরে ওই রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে, প্লাস ওইখানে ঠিকাদার যে ছিল উনিও আসে নাই। এইবারের বর্ষার আগে যদি আবার রাস্তাটা মাটি না ফলায় তাহলে আবার আমরা দুর্ভোগ। রাস্তা ও ড্রেনের কারণে দুর্ভোগ বেড়েছে। মেয়র কাউন্সিলরদের অপসারণের পর প্রশাসনিক কর্মকর্তাদের কাউন্সিলরের দায়িত্ব দেয় জন্ম নিবন্ধন, নাগরিক ও ওয়ারিশ সনদ পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণের। আমাদের হচ্ছে যাচাই বাছাই করার লাগে, 3-4 দিন সময় নেওয়া লাগে। সময় নিয়ে যে দেখি আসলে ঠিক আছে কিনা। আবার এখানে স্যার তো তেমন আসে না, ওইখানে যাই সিগনেচার করাতে হয়। সব মিলায় একটু আর কি ভোগান্তিতে আছে। অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের দুর্ভোগ লাঘব করতে ফ্যাসিস্ট বিরোধী সাবেক কাউন্সিলররা নিজেদের পুনর্বহলের দাবি জানিয়েছে। আর সরকারের কাছে আহ্বান জানাবো অতিলম্বে আমাদের এই কাউন্সিলের যেগুলো আছে এগুলো অতিলম্বে ফেরত দেয়, যাতে জনগণের কাছে আমরা যেতে পারি। এই সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে, এই সরকার যেন আমাদেরকে পুনর্বহাল করে
আমাদেরকে সরকারের সঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেয়। 5ই আগস্টের পর চলমান কাজের গতি কমে যাওয়ার পাশাপাশি ঠিকাদার প্রতিষ্ঠান বন্ধ রাখায় 8টি প্যাকেজের কাজ বাতিল হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে ধীরগতির কারণে সৃষ্ট দুর্ভোগ দ্রুতই লাঘব হবে। যে জনদুর্ভোগ কিছুটা সৃষ্টি হয়েছে গত 3-4 মাস যাবৎ, কাজ একটু ধীর গতির কারণে আশা করছি যে অচিরেই সেগুলো শেষ হয়ে যাবে এবং আমরা কাজগুলো শেষ করব, নাগরিকদেরকে স্বস্তি দিতে পারব। সংকট নিরসনে প্রশাসনের দ্রুত উদ্যোগ দেখতে চান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, বই বিক্রি ও সার্টিফিকেট বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জায়গায় 6টি দোকান নির্মাণ করে ভাড়া উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। সহকর্মী SM মইনুল হুদা তথ্য ও চিত্রে আব্দুল্লাল মারুফের রিপোর্টে দেখুন বিস্তারিত। গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে 2010 সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন হারুনুর রশিদ। অভিযোগ উঠেছে হারুনুর রশিদ যোগদানের পর হতে সহকারী শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে বাণিজ্য করেছেন। শিক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক বিদ্যুৎ বিলের অজুহাতে মাসিক 10 টাকা হারে চাঁদা আদায় করতেন তিনি। নতুন বই বিতরণের সময়ও শিক্ষার্থী প্রতি নেওয়া হতো 2 থেকে 300 টাকা। এসএসসি সার্টিফিকেট উত্তোলনে 500 থেকে 1000 টাকা সহ প্রশংসাপত্র, মার্কশিট, প্রত্যয়নপত্র নিতেও শিক্ষার্থীদের টাকা দিতে হয়। হারুনুর রশিদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না বলে জানান অভিভাবকরা। মোহাম্মদ হারুনুর রশিদ বিগত 15 বছর যাবৎ এই স্কুলে দুর্নীতি, লুটপাট এবং বিভিন্ন অসৎ কার্যকলাপের সঙ্গে জড়িত। উনি হলো একাই এই টাকাগুলো দোকানদারের কাছ থেকে 30,000 টাকা 28,000 টাকা করে হয়েছে। এখানে 6টা দোকান ঘর আছে। তার মধ্যে স্কুলের অনেক উন্নয়নমূলক কাজ আছে, সেই কাজের মধ্যে দুর্নীতি করছে উনি। তা আমরা যে কোনো উত্তর চাই, এই উত্তরগুলো উনি দেয় না। কোনো রসিদ ছাড়াই প্রধান শিক্ষককে 2 বছরের অগ্রিম ভাড়া দেওয়া হয়েছে বলে জানান স্কুলের জায়গায় গড়ে ওঠা দোকানের ব্যবসায়ী। আমি হলো 2 বছরের জন্য যে ভাড়াটা হয় সেই ভাড়া আমি একবারই দিয়ে দিছি 28,000 টাকা মাসিক টাকাটা আমি একবারে দিয়ে দিয়েছি 2 বছরের জন্য। তবে অনিয়ম দুর্নীতির জন্য স্কুলের সাবেক সভাপতি ও ম্যানেজিং কমিটিকে দায়ী করে নিজের দোষ এড়ান অভিযুক্ত প্রধান শিক্ষক। জানা নেই নেওয়া হয়েছে না হয়েছে সেটা তারা জানে, ম্যানেজিং কমিটির সভাপতি যারা ছিল তারা জানে। তদন্ত সাপেক্ষে হারুনুর রশিদকে আইনের আওতায় আনার দাবি জানান লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এটা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, স্থানীয় লোকজন, অভিভাবক, তাদের সমন্বয়ে প্রতিষ্ঠানটা চলা দরকার। আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আমরা চাই ওনার বিরুদ্ধে যত দুর্নীতি করছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। স্কুলের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চান শিক্ষার্থী ও অভিভাবকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। টিউলিপ ফুলের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কাশ্মীর বা নেদারল্যান্ডসের কথা। অপার সৌন্দর্যের জন্য এই ফুল গোটা বিশ্বেই সুপরিচিত। মূলত শীতপ্রধান দেশের ফুল টিউলিপ গেল 3 বছর ধরে আমের শহর রাজশাহীতে মুগ্ধতা ছড়াচ্ছে। রবিউল ইসলামের ক্যামেরায় রাজশিক সৌন্দর্যের ফুল টিউলিপের খবর নিয়ে জানাচ্ছেন কাজী শাহেদ। শীতপ্রধান দেশে ফুলটি হরহামেশাই দেখা যায়। গ্রীষ্মমণ্ডলীয় দেশে এর দেখা পাওয়া প্রায় অসম্ভব। ফুলটির নাম টিউলিপ। রাজশাহীর পবা উপজেলার ফুলপ্রেমী হাসান জুবেরির বাগান জুড়ে ফুটেছে রাজসিক সৌন্দর্যের এই ফুল। গোলাপি পাপড়ির সমন্বয় কিংবা রক্তিম আভার জাদু, শত শত টিউলিপ সারি সারি ফুটে আছে। বরদ্রের লাল মাটিতে টিউলিপ ফুটানোর কাজটি সফলভাবে করেছেন রিমার্স গার্ডেনের মালিক হাসান জুবেরি। অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও মানুষ টিউলিপ দেখার শখটা পূরণ করতে পারে না অনেকে, কাজ এটা হচ্ছে শীতপ্রধান দেশের ফ্লাওয়ার, তো তাকে টিউলিপ দেখতে হলে শীতপ্রধান দেশে যেতে হবে। মাঠ জুড়ে রং বেরঙের বিদেশি ফুল যে কারোরই মন কাড়বে। প্রতিদিনই বাহারি টিউলিপের রূপ দেখতে বরেন্দ্র এলাকায় ভিড় করছেন দর্শনার্থীরা। টিউলিপ যে এত সুন্দর ফুটবে এটা বিশ্বাসের বিষয় না। ভিডিও দেখেছিলাম ইনাদের এই গার্ডেনের, তো ওখানে টিউলিপ দেখছিলাম, তো ওটা দেখেই মেনলি ভাবলাম যে আমরা টিউলিপটা দেখা হবে, আবার ওখান থেকে আপনার এটা কিনাও যায় এনাদের এখান থেকে, এবং এই অফারটার জন্যই আমরা মেনলি এখানে এসেছি। দেশের বাইরে কবে যেতে পারবো জানি না, তো যখন আমাদের রাজশাহী শহরেই হয়েছে
এই জন্যই আরো দেখতে আসা। সেটা তো টিউলিপ আর কোথাও নাই, শুধু এখানেই আছে। আমাদের দেশে যদি টিউলিপ দেখতে চায় তো এই জায়গাটা অসাধারণ। বাগান ঘুরে দেখতে জনপ্রতি গুনতে হচ্ছে 200 টাকা। হাসান জুবেরির এই সফলতা বরেন্দ্র অঞ্চলে নতুন সম্ভাবনা তৈরি করছে টিউলিপ চাষে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল।